আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এস এম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলিম দেশগুলো একসাথে কাজ করলে স্বাধীন ফিলিস্তিন সহ বিভিন্ন দাবি আদায় সহজ হতো বললেন প্রধানমন্ত্রী। চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা। শান্তিপূর্ণ পরিস্থিতিতে 30 থেকে 40% ভোট পড়েছে বললেন সিইসি। সীমান্ত হত্যা বন্ধে ঢাকা দিল্লি একযোগে কাজ করছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে যুক্তরাজ্য জানালেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। বাঙালির প্রতিটি মুহূর্তের অনুষঙ্গ জড়িয়ে আছে কবিগুরুর সৃষ্টিশীলতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মুসলিম দেশগুলো একসাথে কাজ করলে ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের দাবি আদায় সহজ হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে নিজেদের বদনাম দিয়ে যায়, এটি দুঃখজনক উল্লেখ করে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে মুখরিত হবে মক্কা মদিনা। পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে প্রস্তুতি নিয়েছে 85,257 জন মুহতারাম। 9 মে থেকে 12 জুন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 117টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছে দেবে 45,525 জন হজযাত্রী। এর মধ্যে 4,562 জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 80,695 জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। মে মাস থেকে 12 জুনের মধ্যে সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স 40টি হজ পূর্ব ফ্লাইটে পৌঁছে দেবে বাকি হজযাত্রীদের। রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্যালেস্টাইন গণহত্যার প্রতিবাদ জানান প্রধানমন্ত্রী। দেশটির অধিকার বুঝিয়ে দিতে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বরটা আমি প্রতিটি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। ইসলামের নামে মুষ্টিমেয় গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিরোধের তাগিদ দেন সরকার প্রধান। জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুষ্টিমেয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই। বাংলাদেশ ও বিশ্ব শান্তির জন্য হাজিদের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন, আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। সৌদি আরব থেকে 20 জুন শুরু হবে বাংলাদেশি হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জনগণের ওপর থেকে মূল্যস্ফীতির প্রভাব কমাতে বর্তমান সরকার নানা উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় সংসদে নাটোর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কষ্ট লাঘবে সরকার সবসময় সচেষ্ট। এ লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সকল প্রকার কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিমধ্যে আমরা ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিকে অনেকাংশে সংযত করতে পেরেছি। শেখ হাসিনা বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সকল প্রকার কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিমধ্যে আমরা ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিকে অনেকাংশে সংযত করতে পেরেছি। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব আছে বিশেষ করে যারা সীমিত আয়ের,
তাদের জন্য কষ্ট হচ্ছে। তবে গ্রামে যারা নিজেরা উৎপাদন করতে পারেন বা যারা করছেন তাদের জন্য খুব একটা কষ্ট নেই, হাহাকারও নেই। তারপরেও আমাদের সবসময় প্রচেষ্টা যে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে এবং তার জন্য যথাযথভাবে যে যে পণ্যের প্রয়োজন আমরা দেশে যেমন উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি আমদানিও আমরা করে যাচ্ছি। সেটা যত টাকাই লাগুক আমরা কিন্তু খরচ করে যাচ্ছি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিভিন্ন উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রে আসেন ভোটাররা। ভোট চলাকালে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও অনিয়মের অভিযোগে বগুড়ার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 2 সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে নুসরাত শারমিনের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 2 উপজেলায় 3টি পদে লড়েছেন 27 জন প্রার্থী। সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আজ প্রথম ধাপে চট্টগ্রামের 15টি উপজেলার মধ্যে 3টি উপজেলার সন্দ্বীপ, সীতাকুণ্ড, মিরসরাইয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটার সংখ্যা। সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন। এবার 1,95,799 জন ভোটার একযোগে ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজশাহীর গোদাগাড়ী ও তানুর উপজেলায় সকাল 8টা থেকে 4টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই 2 উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল 4,47,333 জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ময়মনসিংহ জেলার ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়ায় নির্বিঘ্নে হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এবার 3 উপজেলায় 7,45,467 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রথম ধাপে সিলেটের 4 উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুমিল্লার 3টি উপজেলায় এবার ভোটার সংখ্যা ছিল 5,56,000। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 3টি উপজেলায় 206টি কেন্দ্রে 1,332টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 2 উপজেলার 271টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয়েছে, যেখানে মোট ভোটার ছিল 7,47,154 জন। এদিকে ভোটে অনিয়মের অভিযোগে বগুড়ার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 2 সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া কুসুমকলি কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তা সহ আটক হয়েছেন 2 জন। দুপুর 12টার দিকে বগুড়ার গাবতলী উপজেলায় এই ঘটনা ঘটে। ব্যালট পেপার নিয়ে উনি ব্যালট বাক্সে ঢোকাতে চেষ্টা করেছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসারকে ইলেকশন কমিশন থেকে চেঞ্জ করে দিয়েছে। নতুন প্রিজাইডিং অফিসার দায়িত্ব গ্রহণ করেছেন। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। প্রথম ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ। নির্বাচনে 30 থেকে 40% ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এছাড়াও 34টি অপ্রত্যাশিত ঘটনায় 25 জন আহত হয়েছে জানিয়ে সিইসি বলেন, ভোটের পরিবেশ বিঘ্নিত করার কারণে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। 4 ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন সকাল 8টা থেকে শুরু হয়ে শেষ হয়েছে বিকেল 4টায়। তফসিল অনুযায়ী প্রথম ধাপে 152টি উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সহ আচরণবিধি লঙ্ঘন ও এক প্রার্থীর মৃত্যুতে ভোট হয়েছে 139টি উপজেলায়। বাকি 13টি উপজেলার মধ্যে 8টি স্থগিত ও 5টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশন। ভোট গ্রহণ শেষে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, যেটা আগেই বলেছি, পুনর্ব্যক্ত করলাম, বিক্ষিপ্ত 2-4টি ঘটনা ছাড়া। সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। তুলে ধরেন নির্বাচনী মাঠের পরিবেশ পরিস্থিতি সহ অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ। 34টি ঘটনায় টোটাল আহত হয়েছেন 37 জন। ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় 25 জন আহত হয়েছে। আর টোটাল আমি 10,000
399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল, তার মধ্যে 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়টি নিয়েও কথা বলেন সিইসি। 22টি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণের কথা থাকলেও 21 উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। ভোটার বেশি আসলে সেটা অবশ্যই উৎসাহব্যঞ্জক। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। 7 জানুয়ারির মতো দেশের মানুষ উপজেলা নির্বাচন বর্জন করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। পর্যায়ক্রমে যেসব উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানেও বর্জনের ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। 4 বছর পূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে প্রবাসী অধিকার পরিষদ। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেন, প্রহসনের উপজেলা নির্বাচনে সাড়া দেয়নি জনগণ। বাংলাদেশের মানুষ যেভাবে 7 জানুয়ারি নির্বাচনকে বর্জন করেছে, আগামীকাল অর্থাৎ আজকে আপনারা দেখবেন ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ এই ভুয়া নির্বাচনের যে নাটক আজকে বাংলাদেশের উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটাকে তারা বর্জন করবে। সমমনা দলের নেতারা বলেন, বাকি নির্বাচন বর্জনে জনগণকে উৎসাহিত করতে হবে। উপজেলা নির্বাচনগুলোকে পুরোপুরি স্থগিত করে দেওয়া, কারণ নির্বাচনের নামে তামাশা, নির্বাচনের নামে জালিয়াতি, নির্বাচনের নামে প্রহসন, এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ এটাকে বরদাস্ত করতে পারে না। অনতি বিলম্বে জনগণের পয়সা খরচ করে এই তামাশা বন্ধ করেন। আপনারা বলেন যে এই তামাশা জনগণের সাথে প্রহসন, বেঈমানি, ইত্যাদি আমরা করতে পারবো না, আপনারা পদত্যাগ করুন। অপর আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, ভোটদানে উৎসাহিত করতে সরকারের সব কৌশল ব্যর্থ হয়েছে। কেন্দ্রগুলা খাখা করছে, কোনো ভোটার সেখানে যায় নাই। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ভোটের নামে তামাশা করছে সরকার। যে উপজেলা নির্বাচন করছে সেখানেও ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে, ভোট কেন্দ্রে যায়নি, এবং এটার মধ্যে দিয়ে তারা তাদের সাহসের বুক বেঁধে দাঁড়ানোর সেই ইঙ্গিতটাই দিচ্ছেন এদেশের জনগণ এবং ভোটাররা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সীমান্তে বেসামরিক হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তাই সীমান্তে হত্যা বন্ধে ঢাকা দিল্লি একযোগে কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এই সময় হাসান মাহমুদ বলেন, দুই দেশে আধুনিক অর্থনীতি, নিরাপত্তা এবং অভিবাসন অংশীদারিত্বে একযোগে কাজ করবে। পরে ডোনাল্ড লুর সাথে সফর রাজনৈতিক নয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমেনা হেরের রিপোর্ট। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি IPS বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভিলিয়ান। বৈঠক শেষে অ্যান মারি বলেন, 2026 সালের মধ্যে বাংলাদেশের মধ্যম আয়ের দেশের লক্ষ্য অর্জনে পাশে থাকবে যুক্তরাজ্য। LDC to a middle-income developing country, so many exciting areas of cooperation between the UK and Bangladesh that we're looking forward to working on. পরে বৈঠক প্রসঙ্গ ও সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, ব্রিটিশ প্রতিমন্ত্রীর এই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে। তাদের সাথে বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের দেশ থেকে যাতে দক্ষ জনশক্তি তাদের দেশে যেতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে এবং জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে তার সাথে আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্যের অবস্থান নিয়েও কথা বলেন মন্ত্রী। পাশাপাশি সীমান্তে বেসামরিক হত্যা বন্ধে বাংলাদেশ ভারত কাজ করছে বলেও জানান তিনি। আমরা অবাক বিস্ময়ে দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বিক্ষোভ করছে তাদেরকে কিভাবে ব্রুটালি দমন করা হচ্ছে। গতকাল যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন বল প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে, সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি। ভারতের পররাষ্ট্র সচিব আসলে পরে এই বিষয়টি আমরা আলোচনা করব। পরে মার্কিন সহকারী পররাষ্ট্র ডোনাল্ড লুয়ের বাংলাদেশ সফরের কারণ হিসেবে রোহিঙ্গা সংকটকে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন,
এ সফরে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও গভীর ও জোরদার হবে। মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। সেটি নিয়ে আলাপ আলোচনা করা। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। বাংলা 1268 সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্যের সব শাখায় যুগান্তকারী অবদান রাখা কবিগুরুর কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে রং রূপ গন্ধ। ধরা দিয়েছে বাঙালির সূক্ষ্মতম আবেগ, জীবনবোধ, প্রার্থনা ও প্রত্যয়। আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1861 সালের আজকের দিনে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্ম নিয়েছিলেন বাংলা সাহিত্যের এই দিকপাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মা সারদা সুন্দরী দেবী। তার পূর্বপুরুষেরা খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে বসবাস করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী, গল্পকার। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম লেখা অভিলাষ প্রকাশিত হয়। অসাধারণ সৃষ্টিশীল লেখক ও সাহিত্যিক হিসেবে সমসাময়িক বিশ্বে তিনি খ্যাতি লাভ করেন। বিশ্বের বিভিন্ন ভাষায় তার সাহিত্যকর্ম অনুদিত ও পাঠ্যসূচিতে সংযোজিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তার কবিতা সংকলন গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার লাভ করার পর প্রথম এশীয় ব্যক্তি হিসেবে নোবেল বিজয়ী হন। ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ কর্তৃক নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন কবিগুরু। লেখালেখির পাশাপাশি বিশ্বকবি 1901 সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই কবিগুরু সেখানেই বসবাস শুরু করেন। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। 1921 সালে গ্রামোন্নয়নের জন্য শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। 1891 সাল থেকে বাবার আদেশে কুষ্টিয়ার শিলাইদহে, পাবনা, নাটোর ও উড়িষ্যার জমিদারিগুলো তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিলাইদহে তিনি দীর্ঘদিন অতিবাহিত করেন। এখানে জমিদার বাড়িতে তিনি অসংখ্য কবিতা ও গান রচনা করেছিলেন। 1901 সালে শিলাইদহ থেকে সপরিবারে কবি বোলপুরে শান্তিনিকেতনে চলে যান। 1878 থেকে 1932 সাল পর্যন্ত 5টি মহাদেশের 30টিরও বেশি দেশ ভ্রমণ করেন তিনি। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ কলকাতার পৈতৃক বাসভবনে মৃত্যুবরণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুর ছিলেন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির প্রতীক। তিনি ছিলেন একজন কবি, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, লেখক এবং শিক্ষাবিদ। তাকে গুরুদেব নামেই ডাকা হয় এবং তার গান রবীন্দ্রসঙ্গীত নামে জনপ্রিয়। তার রবীন্দ্রসঙ্গীত কাননের 2টি গান এখন ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। খালপাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানী মুগদা মান্ডা এলাকার খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি কাজের ভিত্তিপ্রস্তরে স্থাপন শেষে তিনি মন্তব্য করেন। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। একটা সময় রাজধানীর জিরানী, কালুনগর, শ্যামপুর এবং মুগদা মান্ডা এলাকার খালগুলো ছিল এলাকাবাসীর কাছে স্বপ্নের মতো। কিন্তু কালের পরিক্রমায় খালের সেই সৌন্দর্য পাল্টে গিয়ে দখলের মহোৎসবে বিলীন হয়ে যায় মান্ডার ঐতিহ্যবাহী এই খাল। শুধু তাই নয়, এসব খালে ময়লা আবর্জনা ফেলার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। খালটা তো সুন্দর ছিল, ক্লিয়ার ছিল, এখন তো এই জায়গায় বাড়িঘর করে দখল করে দিচ্ছে। এটা মুক্ত হইলেই মান্নাবাসী আবার আগের রূপ ফিরে পাইব। ছোট কালে এখানে আমরা বড় বড় মাছ ধরছি, তেলেপিয়া মাছ কোন, কার্পু মাছ কোন, রুই মাছ কোন। 8.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল পুনরুদ্ধারে এবার কোমর বেঁধে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। খালের সৌন্দর্য বর্ধনে হাতে নেওয়া হয়েছে 900 কোটি টাকার প্রকল্প, বললেন ঢাকা দক্ষিণের মেয়র। মান্ডা এবং জিরানী খাল নিয়ে আমাদের প্রায় 30 কিলোমিটারের মতো আমাদের খালের পাড়, হাঁটার পথ, নান্দনিক পরিবেশ, ছেলেমেয়েদের খেলাধুলার জন্য পরিবেশ সুযোগ সুবিধা থাকবে এমনি করে, এবং ব্যাপক হারে আমরা সবুজায়ন করব, ফুলের সমারোহ করব, যাতে করে একটি নান্দনিক এলাকা হিসেবে এই অত্র এলাকা গড়ে ওঠে। আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকাবাসী একটি দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করবে বলেও জানান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রায় 900 কোটি, এর মধ্যে এই মান্ডাখালের অংশেই প্রায় 400 কোটি টাকার কাছাকাছি, কারণ মান্ডাখালি সবচেয়ে বড় এবং এরপরে জিরানী খাল, এরপর তারপরে শ্যামপুর এবং কালুনগর। আমরা আশাবাদী যে ডিসেম্বরের মধ্যেই আমাদের সব প্রকল্পের সবগুলো কাজ শুরু হয়ে যাবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
যে 4টি খালের নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। দুপুরে বিটিআরসি সম্মেলন কেন্দ্রে হওয়া গণশুনানিতে তিনি কথা জানান। বিটিআরসি চেয়ারম্যান বলেন, মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিতের জন্য বিটিআরসি সকল কার্যক্রম পরিচালিত হয়। টেলিযোগাযোগ খাতের সেবার মান উন্নয়নের ক্ষেত্রে গণশুনানির মাধ্যমে প্রাপ্ত গঠনমূলক পরামর্শ ভবিষ্যতে সিদ্ধান্ত কার্যক্রম গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই এরিয়ায় দেখা যায় যার নেটওয়ার্কের জন্য 4টা টাওয়ার হয়ে গেছে, ওখানেও কিন্তু আমরা অ্যাটেনশন দিয়ে টাওয়ার শেয়ারিং করেছি। একটি টাওয়ার হবে, সেখানে সব অপারেটররা শেয়ার করবে। রেডিয়েশনের যে ব্যাপারটি আসছে, সেখানে বিটিআরসির চেয়ারম্যান হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা সারা বাংলাদেশের রেডিয়েশন পরিমাপ করি, আমাদের ওয়েবসাইটে রেগুলারলি। আগামী 27 থেকে 28 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ সামিট। আর এই সম্মেলনের আয়োজনে স্টার্টআপ বাংলাদেশের সাথে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড। স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরিফিন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য রণজিৎ কুমারের উপস্থিতিতে এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম, উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম তাদের নিজ নিজ সংস্থার প্রতিনিধিত্ব করেন। ব্যাংকের মাধ্যমে বীমা গ্রাহকদের ইন্স্যুরেন্স সেবা দিতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এক্সিম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, এবং এক্সিম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, সাবেক সচিব ও কোম্পানির চিফ কনসালটেন্ট আবদুল্লাহ হারুন পাশা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মোস্তফা হেলাল কবির, সিএফও শেখ মোহাম্মদ আরাফিন কাদের, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির ও শাহ মাওলানা আব্দুল বারী, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন ভুইয়া, মাকসুদা খানম ও মোহাম্মদ মইবুল ইসলাম এবং পপুলার লাইফের সিনিয়র ডিএমডি আলমগীর ফিরোজ রানা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মুসলিম দেশগুলো একসাথে কাজ করলে স্বাধীন ফিলিস্তিন সহ বিভিন্ন দাবি আদায় সহজ হতো বললেন প্রধানমন্ত্রী। চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা। শান্তিপূর্ণ পরিস্থিতিতে 30 থেকে 40% ভোট পড়েছে বললেন সিইসি। সীমান্ত হত্যা বন্ধে ঢাকা দিল্লি একযোগে কাজ করছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে যুক্তরাজ্য জানালেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। বাঙালির প্রতিটি মুহূর্তের অনুষঙ্গ জড়িয়ে আছে কবিগুরুর সৃষ্টিশীলতায়। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, ফেসবুক/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।